বাসর ঘরে বসে বসে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম কিছুক্ষণের মধ্যেই কি হতে চলেছে সেটা ভেবে। কারণটা হলো, আমার বয়স ছিল মাত্র 18 বছর আর আমার স্বামীর বয়স ছিল 32 বছর, অর্থাৎ আমার বয়সের প্রায় দ্বিগুণ। আমি নিজেকে মানসিকভাবে শক্ত করলাম সব মেনে নিতে। ঠিক তখনই দরজা টোকানোর শব্দ শুনে বুঝতে পারলাম উনি এসেছেন। তারপর যা হলো আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম না। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স ছিল মাত্র 18 আর আমার স্বামীর বয়স ছিল 32 বছর, অর্থাৎ আমার বয়সের দ্বিগুণ প্রায়। এই বিয়েতে আমার একদমই মত ছিল না, কিন্তু বাবার মুখের ওপর কথা বলারও সাহস ছিল না, তাই বাধ্য হয়েই বিয়েতে মত দিয়েছিলাম। আমার সহজ সরল মাকেও সেদিন প্রথম দেখেছিলাম বাবার সিদ্ধান্তের বিরোধিতা করতে, কিন্তু তাও কিচ্ছু আটকায়নি। মা কাঁদতো আর বলতো, আমার ফুটফুটে মেয়েটার কপালে এরকম অসমবয়সী স্বামী জুটল, ওই লোক তো আমার মেয়ের স্বাদ আহ্লাদ কিছুই পূরণ করতে পারবে না। মধ্যবিত্ত পরিবারগুলোতে যা হয় সাধারণত, কোনো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এলে অভিভাবকরা তড়াঘড়ি সেখানে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে যান। আমার বাবাও তেমনটাই করেছিলেন। ছেলের বয়স না দেখে আর্থিক অবস্থা দেখেছেন। বিয়ের দিন বান্ধবীরা আমাকে সাজিয়ে দিতে এসে আমার ভবিষ্যৎ নিয়ে আফসোস করেছিল, আর আমি বাবার ওপর ক্ষোভ নিয়ে কাঁদছিলাম। ওরা বলেছিল, তুই পালিয়ে যা, আমরা সাহায্য করব। তোর জায়গায় আমরা হলে এ বিয়ে করতাম না কখনোই। আমিও পালানোর কথা ভেবেছিলাম, কিন্তু আমার কোনো প্রেমিক ছিল না যাকে নিয়ে পালিয়ে যেতে পারি। বাসর ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আসন্ন সময়ের কথা ভেবেই নিয়েছিলাম যে উনি এসেই আমার উপর ঝাঁপিয়ে পড়বে নিজের পুরুষত্ব ফলাতে। কিছুক্ষণ পর দরজা আটকানোর শব্দ শুনেই বুঝতে পারলাম উনি এসেছেন। নিজেকে মানসিকভাবে শক্ত করলাম সব মেনে নিতে, কিন্তু উনি আমাকে সম্পূর্ণ চমকে দিয়ে দূরে দাঁড়িয়েই সালাম দিলেন। আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে সালামের উত্তর দিতেই ভুলে গিয়েছিলাম। উনি হয়তো আমার অবস্থা বুঝতে পেরেই একটু মুচকি হাসলেন, তারপর বললেন, কেউ সালাম দিলে সেটার উত্তর দিতে হয়। আমি লজ্জিত হয়ে একটু হেসে সালামের উত্তর দিলাম। উনি আমাকে বললেন, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি আমাকে দেখে এত ভয় পাচ্ছ? আমি মুখে কোনো কথা না বলে শুধু মাথা নাড়লাম। তারপর তিনি আমার সাথে নানান বিষয়ক আলোচনা করতে লাগলেন। ওনার সাথে কথা বলার পর আমার ওনার প্রতি খারাপ মনোভাবটা বেশ কমে গেছে। সেদিন পুরো রাত আমরা গল্প করেই কাটিয়েছিলাম। অনেক কিছুই জেনেছিলাম ওনার ব্যাপারে। বাবা মা মারা যাওয়ার পর সংসারের বড় আর একমাত্র ছেলে হিসাবে ওনার ওপরই দায়িত্ব। ছোট বোনদের বড় করা, নিজের পড়াশোনা স্থগিত রেখে ওদের পড়াশোনা করিয়েছেন। কোথাও কোনো কাজ খুঁজে না পেয়ে ছোটোখাটো ব্যবসার উদ্যোগ নিয়েছিলেন। তারপর একসময় ব্যবসার নিজের একটা পোক্ত অবস্থা করে নিয়েছিলেন। ততদিনে বোনরাও বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছিল। দায়িত্ব পালন করতে গিয়ে কখন যে নিজের বিয়ের বয়সটাই পেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে সেটা আর খেয়ালই করেননি। তারপর ছোট বোনরাই উদ্যোগ নিয়ে ভাইয়ের জন্য মেয়ে খুঁজতে লাগলেন। উনি বলেছিলেন, ধুর, আমার কি আর এখন বিয়ের বয়স আছে? আমি এভাবেই থাকি, সমস্যা কি? কিন্তু বোনেরা কেউ ওনার বারণ শোনেননি। তাদের কথা ছিল, ভাই আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, সুতরাং আমাদেরও তো একটা দায়িত্ব আছে। সব সময় পাশে থাকার জন্য কাউকে তো লাগবেই। এরপর তো এই বিয়ে। সবকিছু শুনে ওনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গিয়েছিল, তাও মনের মধ্যে একটু খুঁতখুঁত ভাব রয়ে গিয়েছিল। বিয়ের কিছুদিন পর সব আত্মীয় স্বজনরা চলে গিয়েছিল। তখন বাসায় ছিলাম শুধু আমরা দুজন। একদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখি উনি ঘর গুছিয়ে রাখার কাজ করছেন। আমি অবাক হয়ে বললাম, আমি থাকতে আপনি এসব করছেন কেন? এগুলো তো মেয়েদের কাজ। উনি ভ্রু কুঁচকে বললেন, এগুলি মেয়েদের কাজ এটা কে বলল? ওনার কথা শুনে আমি আর কিছু বললাম না। কিছুক্ষণ চুপ করে থেকে উনি
উনি বললেন, আমার বোনরা যখন ছোট ছিল তখন ঘর গুছিয়ে রাখা, রান্না বান্না করা এসব আমিই করতাম, তাই আমার এগুলো অভ্যাস হয়ে গেছে। আমি মোটামুটি বাড়ির সমস্ত কাজই করতে পারি। তারপর একটু হেসে বললেন, তোমার যদি কাজ করতে ইচ্ছা হয়ে থাকে তাহলে চট করে 2 কাপ চা বানিয়ে নিয়ে এসো। আমি কিছু না বলে হাসি মুখে চলে গেলাম রান্নাঘরে। চা খেতে খেতে উনি বললেন, এখন থেকে তো আমি ব্যবসার কাজেই ব্যস্ত থাকবো বেশিরভাগ সময়। তোমার একা একা ভয় লাগবে না তো? তুমি তো আবার পিচ্চি একটা মেয়ে। বলেই হেসে ফেললেন। আমি পিচ্চি নই এটা বোঝানোর জন্য মিথ্যা করে বললাম, সমস্যা নেই, আমি ভীতু নই এতটাও। কিন্তু সত্যি কথা বলতে আমি মনে মনে ঠিকই ভয় পাচ্ছিলাম। উনি বললেন, আচ্ছা বই পড়ো তুমি? আমি বললাম, হ্যাঁ, খুব ভালো লাগে বই পড়তে। বই পেলে তো আমার আর কিছুই লাগে না। সেদিন রাতে উনি বাসায় ফিরলেন একটা মোটা বই হাতে। আমি তো দারুণ খুশি হয়েছিলাম, কিন্তু যখন দেখলাম বইটার নামটা তখন আমার মন খারাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম কোনো রোম্যান্টিক উপন্যাস সমগ্রহ হয়তো। উনি আমার মুখ দেখেই বুঝতে পারলেন যে আমি খুশি হইনি। রাতে খেতে বসে উনি আমাকে বললেন, আমি জানি তুমি এমন বই আশা করনি, তবে আমার অনুরোধ, তুমি একবার বই পড়া শুরু করে দেখো। যদি না ভালো লাগে তাহলে আর পড়তে হবে না এটা। এরপর দিন উনি কাজে যাওয়ার পর আমি বইটা পড়া শুরু করলাম অনিচ্ছা আর বিরক্তি নিয়ে। প্রথম প্রথম আমার একটুও ভালো লাগছিল না, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পড়া শুরু করার কিছুক্ষণ পর আমি ওই বইয়েতেই পুরো ডুবে গেলাম। পুরোটা পড়ার জন্য আগ্রহী হয়ে উঠলাম। কিভাবে যেন সময় ফুরিয়ে যেত, আর আমিও অনেক দরকারি বিষয়ে জ্ঞান লাভ করতে পারলাম। এরপর ওনার কাছ থেকে এরকম আরও অনেক বই উপহার পেয়েছিলাম। বইগুলো পড়তে সত্যিই আমার খুব ভালো লাগতো। যত সময় যেতে লাগলো ততই আমি আমার স্বামীর প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। আর এখন ওনার প্রতি আমার আগের মতন খারাপ মনোভাবটাও নেই, বরং ধীরে ধীরে ওনার প্রতি বাড়তে লেগেছিল শ্রদ্ধা আর ভালোবাসা। নিজের অজান্তেই ওনাকে ভালোবাসতে লেগেছিলাম। আমার বান্ধবীরা, প্রতিবেশীরা, আত্মীয়রা আমাদের দুজনকে নিয়ে আফসোস করে, আবার টিটকারিও দেয়। কিন্তু আমি এখন আর সেসব কিছুই পাত্তা দিই না। কারণ কার সাথে কার বিয়ে হবে, কে কখন জন্মাবে, কে কখন মারা যাবে, এই সব কিছুই তো উপরওয়ালা লিখে রেখেছেন। এই সব কিছুই তো তিনিই ঠিক করে রেখেছেন। এখানে তো অন্য কোনো মানুষের হাত নেই। ঠিক তেমনই আমাদের বিয়েটাও হয়তো উপরওয়ালার কিছু ভালোভাবেই লিখে রেখেছেন। এরই মধ্যে আমার বিবাহিত রুনা বান্ধবী আমাকে ফোন করলেন। ফোনে কথা হওয়ার সময় ও জানালো যে ওর স্বামী ওকে প্রায়ই সব রোম্যান্টিক কথা বলে, আদর করে বিভিন্ন নামে ডাকে। এইসব শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। কই, উনি তো কখনো আমাকে রোম্যান্টিক কিছু বলেনি। অবশ্য আমি নিজেও কখনো বলিনি। উনি আমাকে প্রায় সব সময় পিচ্চি বলেই ডাকেন। এটা কি কোনো আদরের ডাক হলো? সেদিন রাতে উনি বাসায় ফিরে আমার মুখ দেখে কি বুঝলেন কে জানে। খেতে বসে আমাকে বললেন, হাঁ কর। কি আশ্চর্য, উনি তুই